দিতি তাকালো, ফের আবার ও হাসি দিয়ে বলল, প্লিজ ওকে ডাকি, পাশাপাশি দাঁড়াবেন একটু? আমি আপনাদের দুজনের ম্যাচিং ম্যাচিং ড্রেসের ছবি তুলতাম স্যার, দেখে দেখে শিখতাম। ভবিষ্যৎ জামাইয়ের পাশে ম্যাচিং ড্রেস পরে দাঁড়াতে তাহলে সুবিধা হবে। সাক্ষ্য গম্ভীরভাবে চাইল। ভবিষ্যৎ জামাই বলল, আসুন আমি শিখিয়ে দিচ্ছি, পাশাপাশি দাঁড় করিয়ে শিখিতে হবে না। মুহূর্তে উত্তর এলো, এভাবে শিখলে হবে না, আপনাদের দুজনকে সরাসরি একসাথে দেখলে তবেই শিখতে পারবো। জি, আমাকে এবং আমার ওয়াইফকে একসাথে দেখলেও শিখতে পারবেন। ভুল বলছি না নিশ্চয়ই? দিতি ভুরু কুঁচকালো। সাক্ষ্য ততক্ষণে হাত বাড়িয়ে নিতে নিলে তিতির ব্যাগটা ঠিক একই রকম কালো রঙের ড্রেসে খুঁজে বের করার উদ্দেশ্যে ব্যাগের চেন খুলতে নিতেই দিতি গলা উঁচিয়ে বলল, আমার ব্যাগ কেন? কি আশ্চর্য, ব্যাগ দিন। সাক্ষ্য তখনও চেন খুলতে লাগছিল, বলল, আপনার ব্যাগের সবকিছু ডাকাতি করব। এনি প্রবলেম? দিতি মুহূর্তে জবাব করলো, হাজারটা প্রবলেম হবে না? আবার কি সুন্দর করে বলে এনি প্রবলেম। সাক্ষ্য চেন খুলতে পারল না, তার আগেই এক প্রকার টেনে নিল দিতি ব্যাগটা। বলল, আমার ব্যাগে দরকারি জিনিসপত্র আছে, ধরবেন না খবরদার। সাক্ষ্য কপাল কুঁচকে নেয়, বুড়ো নাচিয়ে জিজ্ঞেস করলো, কয় লাখ টাকা এনেছেন? যতই আনি, অন্যের জিনিস ধরা উচিত না, জানেন না? সাক্ষ্য এবারে ঠোঁট কামড়ে হাসলো, বলল, যার জিনিস ধরছি সে নিজেই তো আমার। দিতি সরু চোখে চেয়ে উত্তর করলো, মোটেই না। সে শুধু তার নিজের এটুকু বলতে না বলতেই বাহির থেকে শামীম ডাক দিল সাক্ষ্যকে। বেচারা সাক্ষ্য বন্ধুর প্রতি এক প্রকার বিরক্তি হলো যেন। দাঁত মুখ শক্ত করে সে বেরিয়ে গেল। এর পরের মুহূর্তে দিতি তখন দরজার ধারে দাঁড়ালো। একবার ঘাড় কাত করে দেখলো নিধিও ওখানেই বসা, সোফার এক কোণে বসে আছে, বোধহয় আড্ডা দিবে। দিতি ফোঁস করে শ্বাস ফেললো, দরজাটা ভিড়িয়ে দিয়ে দরজার টুকুর সামনে কান খাড়া করে দাঁড়িয়ে রইল, যেন কি বলে তা সহজেই শুনতে পায়। অপরদিকে সাক্ষ্য ফিরল তার একটুখানি পরেই। দরজা ঠেলে ভেতরে ঢুকতে নিতেই দরজাটা গিয়ে ঠেকলো দিতির শরীরেই। কিঞ্চিৎ ব্যথায় কুঁকড়ে উঠে বলল, দেখে আসবেন না? কি আশ্চর্য! সাক্ষ্য দেখতে নিল দিতির হাতটা, ব্যথা পেল কি পেল না তা দেখেই পুরো কুঁচকে নিল। বলল, দরজার কাছেই কান পেতেছিলেন নাকি? থাকলে কি আপনার সমস্যা হতো নাকি? সাক্ষ্য ব্যথা পেয়ে ও তেরা কণ্ঠে কথা বলছে দেখে হেসে ফেলল আবারও। হাসি চেপে বলল, থাকলে ভালো কেন? কারণ এসব ওয়াইফদের অভ্যাসগত অধিকার, এসব আপনার সে অধিকার আছে। এটুকু বলতে বলতে ভেতরে এলো, নিজের ব্যাগ খুলল। অতএব দিতির পরনে জামার কালার মতো জামাও খুঁজল, কিন্তু দুর্ভাগ্যবশত লাল রঙের টি শার্ট তার নেই। সাক্ষ্য ফোঁস করে শ্বাস ফেলে জানালো, দিতি, লাল রঙের টি শার্ট নেই আমার। আপনি কি কাইন্ডলি ড্রেস চেঞ্জ করবেন? তাহলে আমিও চেঞ্জ করতাম তা মিলিয়ে। দিতি এহেন ভালো মানুষই কথা শুনেও ভালো মানুষই দেখালো না, বরং বলল, আমি কেন ড্রেস চেঞ্জ করব? কি আশ্চর্য, আমার ড্রেস একদম ঠিক আছে। সাক্ষ্য তাকালো, জানি এই মেয়ে কেমন, তাই আর কথা বাড়ালো না। যেতে যেতে বলল, ওকে বসুন, আমি আসছি। এটুকু বলে চলে যাচ্ছিল সাক্ষ্য। দরজা পেরিয়ে চলে যাবে ঠিক তখনই দিতি মুখ খুলল, প্রশ্ন ছুড়ে দিল, নিধির সাথে এই ভাবটা অনেক দিনের, তাই না স্যার? শেষের সার শব্দটা দিতি টেনেই বলল, যেন ইচ্ছে করেই বলল। সাক্ষ্য তখন ঘাড় ফিরিয়ে চাইল,
বাক্যটা বুঝে উঠে বলল, নিধি আপনার খুব প্রিয় স্টুডেন্ট, এই কারণেই তাই না? সাক্ষ্য বুড়ো কুচকালো। নিধির সাথে তো এখন কথা বললো না ছেলেটা, তবু এই মেয়েটা শুধু নিধিকেই নিয়ে পড়ে থাকে কেন? সাক্ষ্য বুড়ো কুচকে ওভাবে বলল, কে বলেছে নিধি প্রিয় স্টুডেন্ট? পুরো ভার্সিটি জানে। সাক্ষ্য হতাশ শ্বাসে ফেলে যেতে যেতে বলল, পুরো ভার্সিটি আপনার মতো মাথা মোটা তো। তখন বৃষ্টি নেমেছে ধরণীতে, চারপাশে ঝড়ো ঠান্ডা হাওয়া বইছে, আশপাশটা গাছগাছালিতে ভরপুর। হাওয়াতে কিছু শুকনো পাতাও উড়ছে। দিতির জানলার পাশটাতেই বসা, এই রুমের বিছানাটা একদম জানলার সাথেই, কাজেই সারাদিন বসে বসেও জানলা দিয়ে আকাশ দেখা যাবে, প্রকৃতি অনুভব করা যাবে। দিতি তাই করলো। এই বৃষ্টিতেও ওভাবে বসে থাকলো। বৃষ্টির দাপট এতটাই যে ছিটকে এসে পড়ছে বিছানাতেও। বৃষ্টি শুরু একটু পরেই সাক্ষ্য এলো। সাক্ষ্যর হাতে এবার দেখা গেল সত্যি সত্যি লাল রঙের একটা টি শার্ট। দিতি তাকিয়ে দেখলো একবার। সাক্ষ্য ততক্ষণে চাপা হেসে বলল, চলুন ম্যাচিং ম্যাচিং খেলবো। দিতি সে দেখলো শুধু, তাকে একটু আগে মাথা মোটা বলে গিয়েছে, ভুলে গেছে সে। অবশেষে বলল, এতক্ষণ কি করেছেন? নির্ঘাত নিধিও এখন লাল জামা পরে বসে আছে তাই না? মিথ্যে বলবেন না। সাক্ষ্য উত্তর করলো না, তবে মুখ গম্ভীর রেখে বসলো দিতির পাশেই। বলল, বৃষ্টির পানিতে বিছানা ভেজে যাচ্ছে দিতি, জানলা বন্ধ করছেন না কেন? আমার ভালো লাগছে তাই। আমি কি আপনাকে কিছুতে নিষেধ করি নাকি করছি কখনো? তাহলে আপনি কেন নিষেধ করবেন? গিয়ে কথা বলুন নিধির সাথে। সাক্ষ্য এবার গম্ভীর স্বরেই জানালো, বন্ধ করুন, ঝালানা করব না। ওকে ফাইন, আমি খোলা জানলার সামনেই ড্রেস চেঞ্জ করছি। খুশি? একটুকু বলে নিজে টি শার্টটা দু হাতে টেনে ধরলো খোলার উদ্দেশ্যে। ঠিক তখনই দিতি বলল, যেখানে ইচ্ছে করুন, কিন্তু আমার সামনে নয়। দূর হন চোখের সামনে থেকে। আপনাকে দেখলেই আমার অসহ্য লাগছে। সাক্ষ্য হাসলো শুধু। নিজের টি শার্টটা বদলে লাল রঙা টি শার্টটা পরতে পরতেই বলল, কিছুক্ষণ তাকিয়ে থাকুন আমার দিকে, অসহ্য লাগবে না আর? দিতি নাক মুখ কুঁচকে উত্তর করলো, বিচ্ছিরি লাগছে। সাক্ষ্য হাসে। টি শার্ট পরে চেয়ে দেখে দিতির দিকেই। মুখ চোখ ভিজে এসেছে মেয়েটার। বৃষ্টির ফোঁটা ফোঁটা পানি জমেছে চোখ মুখে। সাক্ষ্য দিতির মুখে পড়া সে বৃষ্টির পানিগুলো তর্জনী আঙুলে ছুঁয়ে দিতে দিতে বলল, বাট আমার ভালো লাগছে। আম্মুর বান্ধবীর মেয়েটা আসলে অতটা খারাপ নয়, রাইট? আপনার আম্মুর বান্ধবীর মেয়েটা অনেক বেশি ভালো, কিন্তু আমার আম্মুর বান্ধবীর ছেলেটা দারুণ মাপের বজ্জাত। কি দেখে বুঝলেন বজ্জাত? বহু কিছু। আপনাকে বলতে ইচ্ছুক নই আমি। সাক্ষ্য হাসে। নিজের টি শার্ট আর দিতির জামাটা একসাথে দেখিয়ে চাপা হেসে এবারে বলল, ম্যাচিং ম্যাচিং শিখে নিন ম্যাম, ভবিষ্যতে বরের পাশে দাঁড়াতে পারবেন। বৃষ্টি ঝড়ো হাওয়ার কারণে একটু আগেই ইলেকট্রিক চলে গিয়েছে। দিতির ফোনে চার্জও নেই, না তো ফোনে ব্যালেন্স আছে। অথচ সন্ধ্যার পর থেকে দিতির আম্মু কল করেনি, দিতিও কল করতে পারেনি। দিতির আবার মাকে ছাড়া ঘুম হয় না, সেখানে মায়ের সাথে কথা না বলে ঘুমাবে কি করে? দিতি তখনও দাঁড়িয়ে। সাক্ষ্য একটু আগেই ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দিয়ে ব্যালকনিতে গিয়েছে। আবার এলো ও মিনিকে পাশে পর। দিতিতে তখনও দাঁড়িয়ে থাকতে দেখে প্রশ্ন ছুড়ল, ঘুমাচ্ছেন না কেন? সবসময় তেরামো করা দিতিকে এবার একটু নরম দেখালো। সবসময় উত্তরগুলো তেরামো হিসেবে এলো
এবারে ধীর গলায় জানালো, আমি আম্মুর সাথে কথা বলবো। একবারও কল করলো না কেন আম্মু? কথা বলেননি কেন? ব্যালেন্স নেই, আমার ফোনে চার্জও বেশি নেই। ইলেকট্রিকও চলে গেল একটু আগে। সাক্ষ্য শুনলো। সত্যি বলতে দিতির এই শান্ত রূপটা সে আগে দেখেনি, আজই দেখেছে বলতে গেলে। সাক্ষ্য নিঃশব্দে হেসে ফোনে গিয়ে দিল। অদিতি আন্টিকে কল দিয়ে অদিতি আন্টির মেয়ের হাতে ফোনটা দিল। অতএব বলল, কথা বলুন। দিতি বলল, ও কথা মায়ের সাথে। পাশে দাঁড়িয়ে সাক্ষ্য শুনছিল কেবল মামের কথোপকথন। অতএব কথা শেষ হতেই দিতি ফোনটা ফেরত দিল। আর সাক্ষ্য তখন হেসে জানালো, আম্মুর বান্ধবীর মেয়েটা ভালো, আবার শান্ত। আমি তার শান্ত রূপ প্রথমবার দেখলাম। নট ব্যাড। আম্মুর জন্য নয়তো আপনার সাথে শান্তভাবে কথা বলা ইম্পসিবল। এটুকু বলতে বলতে দিতি বিছানার একপাশে গিয়ে শুয়ে পড়ল। চোখ বুঝতে সাক্ষ্য প্রশ্ন ছুড়ল, একই বিছানায় ঘুমাতে সমস্যা নেই? ঘুমাতে দিতে চাইল। সমস্যা থাকবে কেন? ছোট বাচ্চা সে। বুড়ুকুচকে বলল, সমস্যা থাকলে খুশি হতেন আপনি, তাই না? সাক্ষ্য মাথা নাড়ায়, ঠোঁট এলিয়ে হেসে জানালো, জি না, সমস্যা থাকলেও মানিয়ে নিতাম। শুনুন, আমি ঘুমপ্রিয় মানুষ, ঘুম যেতেই হবে। কাজী সাজি আম্মুর বড় ছেলের উদ্দেশ্যে অতটাও খারাপ হবে না আশা করি। যদি খারাপ হয় দেখে নিব তখন। এটুকু বলে দিতি চোখ বুঝল। ঘুমে চোখ বুঝে আসছে মেয়েটার। এমনিতেই কত কত ঘুমায় সে বাসায়। দিতি বোধহয় ঘুমিয়ে গেল। সাক্ষ্য ঠিক পাশে থেকেই দেখছিল। নড়চড় নেই দেখে ভাবলো সত্যি ঘুমিয়ে গেছে মেয়েটা। অতএব মিঠু আলোতে পরক করছিল ঘুমন্ত মুখটা, ঠিক যেন পুতুলের মতো মুখ। সাক্ষ্য চাইল শুধু। অতএব একটু একটু করে মুখ ঝুঁকিয়ে রাখলো দিতির মুখের কাছেই। সাক্ষ্য এবারে মাথাটা ঝুঁকিয়ে নিজের ঘন চুলগুলো ঠেকালো বউয়ের কপালেই। অতএব ওভাবেই বুড়ুকুচকে বউয়ের ঘুমন্ত মুখ পরক করতে করতে বিড়বিড় করলো, আমি খুব কঠিনভাবে অদিতি আন্টির মেয়েটার জালে আটকে যাচ্ছি। দিতির বোধহয় তখন মাত্রই চোখ লেগে এলো কপালের কিছুর স্পর্শ এবং বিড়বিড় করে কিছু বলার কারণে বোধহয় দিতি মুহূর্তে চোখ খুলল। সন্ধিহানি চোখে প্রশ্ন ছুড়ল, আসলেই তো উদ্দেশ্য ভালো মনে হচ্ছে না। এভাবে ঝুঁকে কি করছিলেন? যা করার জেগে থাকতেই করবেন। ঘুমানোর সুযোগ নিবেন তো খবর করে ছাড়বো। সাক্ষ্য চোখে হেসে চাইল। দিতির কথা শুনে ওভাবে থেকে ভ্রু নাচিয়ে প্রশ্ন ছুড়ল, এখন তো জেগে আছেন, এখন কিছু করলে খবর করার সুযোগ নেই বলছেন? গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় বন্ধুরা।